কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের এই অ্যানেক্সার 1 ফর্মটিকে ফিল আপ করতে হবে। এটি কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশান ফর্ম। এই ফিল্ড ভেরিফিকেশান ফর্মটি ফিল আপ করে জমা দেওয়ার পরেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। তবে ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, কেভিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডির প্রয়োজন হচ্ছে, যে আইডিটি আপনি নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে 1 মিনিটের মধ্যে দেখে নিতে পারবেন। এছাড়াও অবিবাহিত পুরুষ বা মহিলারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে যে মেজর ভুলগুলি আপনারা করছেন, যে ভুলের কারণে কিন্তু আপনাদের ফর্মটি বাতিল হতে পারে, আপনাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাতিল হতে পারে, সেই ভুলগুলি যাতে আপনারা না করেন সেটাই বলবো। পাশাপাশি ফর্মটি ফিল আপ করার পর কোথায় জমা দেবেন, কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু বিরাট পরিবর্তন এসেছে। নতুন বেশ কিছু ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, বাকিটা ভিডিওতে বলবো। তো প্রথমেই দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যানেক্সার 1 অর্থাৎ সংযোজনী ফর্মটি আপনারা ফিল আপ করবেন। ফর্মটি আপনারা যে কোনো জেরক্স দোকানে পেয়ে যাবেন। ফর্মের শুরুতেই এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু আইডি বা কেবিআইডি। এই কেবিআইডি নম্বর নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে দেখে নিতে পারবেন, যার জন্য নিজের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন, সার্চ করে দেবেন কৃষক বন্ধু লিখে। প্রথম যে ওয়েবসাইটটি আসবে kৃষকবন্ধু.wb.gov.in, এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। এখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে দেখতে চাইছেন, ভোটার কার্ডের নাম্বার দিয়ে, আধার কার্ডের নাম্বার দিয়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তো এখান থেকে যেটা সিলেক্ট করবেন, আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে সেই আধার কার্ডের নাম্বারটিকে এই বক্সে বসিয়ে দিতে হবে। দেন এখানে আই অ্যাম নট এ রোবট এই চেক বক্সে টিক করে দিতে হবে। যদি সরাসরি চেক বক্স টিক না নেয় তাহলে যে ছবিটি সিলেক্ট করতে বলা হবে সেই ছবিটি সিলেক্ট করে দিলেই চেক বক্স টিক হয়ে যাবে এবং সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সাথে সাথেই আপনাদের কৃষক বন্ধু আইডি সহ বেশ কিছু ডিটেলস কিন্তু এখানে শো করবে। কেবি আইডি, কৃষকের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, কোন অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকে, আধার কার্ডের নম্বর, সব কিছু ডিটেলস এখানে থাকবে। সো এখান থেকে কেবি আইডিটি এখানে লিখে দেবেন। দেন নিচে রয়েছে ক্রমিক নম্বর অর্থাৎ সিরিয়াল নাম্বার। এই নম্বরটি যদি আপনাদের না জানা থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। এরপর চলে আসুন নিচে, এখানে দুটি কলাম পেয়ে যাবেন। ফার্স্ট যে কলামটি দেখতে পাচ্ছেন এটাকে আপনারা ফিল আপ করবেন এবং এখানে যে কলামটি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি আপনারা কিছুই লিখবেন না, কারণ এটা আপনাদের জন্য নয়, এটা ভেরিফিকেশান যারা করবেন তাদের জন্য। সো আপনারা এই জায়গাগুলি ফিল আপ করবেন। প্রথমেই রয়েছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ যিনি কৃষক বন্ধু উপভোক্তা তার পুরো নামটিকে এখানে লিখতে হবে। কৃষক বন্ধু রেকর্ডে যে নাম রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক অনুযায়ী নামের স্পেলিংটি এখানে লিখে দেবেন। কৃষক বন্ধু আইডি চেক করার পর ওখানে কিন্তু কৃষকের নাম শো হচ্ছিল, ওখানে যেমন স্পেলিং রয়েছে ঠিক সেই স্পেলিংটা এখানে লিখে দেবেন নামের ক্ষেত্রে। তার আগে বলে দিই, ফর্মটি আপনারা ইংরাজি বড় হাতের অর্থাৎ ইংরাজি ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। এরপর এখানে লিখতে হবে পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। এখানে আপনি যদি বিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা, অবিবাহিত পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অভিভাবকের নাম হিসাবে বাবা অথবা মায়ের নাম লিখে দেবেন। আর যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এখানে স্বামীর নাম লিখে দেবেন। এরপর 3 নম্বর পয়েন্টে অ্যাড্রেস চাওয়া হচ্ছে। প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নামটিকে লিখে দেবেন। নেক্সট রয়েছে ব্লক নেম, এখানে ব্লক নেম লিখে দেবেন। এরপর রয়েছে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নামটিকে এখানে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে মৌজা অথবা গ্রামের নাম, আপনার গ্রাম বা মৌজার নেমটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন। অ্যাড্রেস ডিটেলস দেওয়া কমপ্লিট। এরপর নিচে 4 নম্বর পয়েন্টে রয়েছে ব্যাংকের বিবরণ অর্থাৎ ব্যাংক ডিটেলস দিতে বলা হচ্ছে। মনে রাখবেন এখানে যা সমস্ত ডিটেলস দেবেন সেটা হবে সুবিধাভোগীর ডিটেলস, অর্থাৎ যিনি আবেদনকারী, যিনি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা, এখানে সমস্ত ডিটেলস তারই ফিল আপ করবেন। প্রথমেই রয়েছে এখানে নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, এখানে ব্যাংক ও ব্রাঞ্চের নামটিকে লিখে দেবেন। কিভাবে, যদি আপনার স্টেট ব্যাংকে বই থাকে তাহলে SBI লিখবেন এবং পাশে ব্র্যাকেট করে আপনার ব্রাঞ্চের নামটিকে লিখে দেবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম লিখে দেবেন। এরপর IFSC কোডটিকে এখানে লিখে দেবেন। এই ডিটেলসগুলি ব্যাংক পাসবুকে দেখতে পেয়ে যাবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বারটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন। সো ব্যাংক ডিটেলস দেওয়া কমপ্লিট। ব্যাংক ডিটেলস লেখার পর কিন্তু আপনারা বারবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। মনে রাখবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেই অ্যাকাউন্ট ডিটেলসটি এখানে ফিল আপ করবেন। এরপর রয়েছে সংযুক্ত মোবাইল নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্কড রয়েছে সেটা এখানে লিখে দেবেন। যদি আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করেন সেই নাম্বারটিকে এখানে লিখে দেবেন। এরপর এখানে আধার নাম্বারটিকে সঠিকভাবে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে 7 নম্বর পয়েন্ট, যেখানে আপনার ভোটার কার্ডের কিছু ডিটেলস দিতে বলা হয়েছে। প্রথমে রয়েছে এপিক নাম্বার, এখানে উপভোক্তার ভোটার কার্ডের যে নাম্বার সেই এপিক নাম্বারটিকে লিখে দেবেন। নেক্সট রয়েছে এসি নাম্বার। এসি কথার অর্থ হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার, অর্থাৎ বিধানসভার নাম্বার।
আপনার যে বিধানসভা ক্ষেত্র সেই নাম্বারটিকে এখানে লিখে দেবেন, পারলে বিধানসভার নামটিকে লিখে দিতে পারেন ব্র্যাকেট করে। নেক্সট রয়েছে পার্ট নাম্বার, কোন পার্টে আপনারা ভোট দেন অর্থাৎ কোন বুথে আপনারা ভোট দেন সেই বুথ নাম্বারটিকে এখানে লিখে দিতে হবে সঠিকভাবে। এরপর নিচে রয়েছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার নামটি ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে রয়েছে সেই সিরিয়াল নাম্বারটিকে এখানে লিখে দিতে হবে। এই ডিটেলসগুলি আপনি কারোর থেকে জেনে নিতে পারেন। এছাড়াও খুব সহজে আপনি পেয়ে যাবেন আপনার বাড়িতে ভোটের ঠিক আগে বিএলও দ্বারা যে চিরকুট দিয়ে গেছিলো সেই চিরকুটে কিন্তু এই সমস্ত ডিটেলস রয়েছে, সেখান থেকে আপনি দেখে দেখে লিখে দেবেন এখানে। আচ্ছা, এরপর রয়েছে 8 নম্বর পয়েন্ট, যেখানে এসআইআর সংক্রান্ত কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এখানে যদি আপনারা কিছু ভুল করে দেন তাহলে কিন্তু আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ চলে যাবে। প্রথমে রয়েছে এসআইআর 2026-এ ভোটের জন্য আপনার নাম এএসডিডি তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ এসআইআরে কি আপনার নাম বাদ গেছে এবং সেই নামটি এএসডিডি তালিকায় পাওয়া গেছে। এএসডিডি কথার অর্থ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড বা ডুপ্লিকেট, এই তালিকায় পাওয়া গেছে। যদি না পাওয়া গিয়ে থাকে তাহলে এখানে নো লিখে দেবেন। অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত, শিফটেড বা কোথাও চলে গেছে পাকাপাকিভাবে বা মৃত, অথবা ডুপ্লিকেট লিস্ট, এই লিস্টে কি পাওয়া গেছে, অ্যাবসেন্ট, শিফটেড বা ডুপ্লিকেট বা ডিলেটেড লিস্টে পাওয়া গেছে। যদি না পাওয়া গিয়ে থাকে তাহলে এখানে নো লিখে দেবেন। এখানে ইয়েস নোতে অ্যান্সার করতে হবে। মনে রাখবেন যদি এসআইআরে আপনার নাম বাদ না গিয়ে থাকে তাহলে অবশ্যই এখানে নো কথাটি লিখে দেবেন। আশা করি পয়েন্টটি আপনারা বুঝতে পেরেছেন যে এসআইআরে আপনাদের নাম যাদের বাদ গেছে সেই নামটি যদি এএসডিডি তালিকায় পাওয়া গিয়ে থাকে তাহলে আপনি ইয়েস নোতে অ্যান্সার করবেন। এএসডিডি কথার অর্থ অ্যাবসেন্ট, শিফটেড, ডিলেটেড বা ডুপ্লিকেট। যদি এসআইআরে নাম বাদ না গিয়ে থাকে তাহলে নো কথাটি লিখে দেবেন। এরপর রয়েছে আপনার নাম কি আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, অর্থাৎ আপনার নাম এসআইআরে বাদ গিয়েছিল এবং পরবর্তীতে আপনি আপিল করেছেন, আপনার কেসটি এখন পেন্ডিংয়ে রয়েছে। এক্ষেত্রে ইয়েস নো যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। যদি এসআইআরের নাম বাদ না গিয়ে থাকে তাহলে পরপর এই দুটি অপশানে কিন্তু আপনারা নো লিখে দেবেন। এরপর নিচে রয়েছে সিএ এর জন্য আপনি যদি আবেদন করে থাকেন, আপনার যদি আবেদনটি পেন্ডিং থেকে থাকে, ইয়েস নো যেটা হবে সেটা লিখে দেবেন। আপনার নাম যদি এসআইআরে বাদ না গিয়ে থাকে, আপনি যদি সিএ এর জন্য আবেদন না করে থাকেন তাহলে পরপর এই তিনটি বক্সে নো লিখে দেবেন। ভুল করবেন না, ভুল করলেই কিন্তু আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। খুব ধীরে সুস্থে ভেবেচিন্তে এই জায়গাগুলি ফিল আপ করবেন। এরপর নিচে রয়েছে 9 নম্বর পয়েন্ট, যেখানে জানানো হচ্ছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ যিনি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা তিনি কি পিএম কিষাণ পান, ইয়েস অথবা নো যেটা হবে আপনার ক্ষেত্রে লিখে দেবেন। মনে রাখবেন যারা পিএম কিষাণ পান তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন না, তাদের জন্য এই ফর্মটি নয়। এরপর নিচে রয়েছে 10 নম্বর পয়েন্ট, বলা হচ্ছে প্রধান পেশা, অর্থাৎ যে কৃষক বন্ধুর সুবিধাভোগী তিনি কোন কাজের সঙ্গে যুক্ত, তিনি কি একজন কৃষক নাকি অন্য কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবেন। যেহেতু কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য, তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে এখানে কৃষক অর্থাৎ ফার্মার কথাটি লিখে দেবেন, তাহলে নাম বাতিল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তবে সঠিকটাই লিখবেন। যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে এখানে ফার্মার কথাটি লিখে দেবেন। অন্য কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে সেটা আপনি লিখতে পারেন, তবে আমার যেটা মনে হয় আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ফার্মার কথাটিই লিখবেন। এরপর রয়েছে নিচে 11 নম্বর পয়েন্ট, যেখানে চাষযোগ্য জমির বিবরণ দিতে বলা হয়েছে। আপনার কাছে যে জমি রয়েছে সেই জমির কিছু বিবরণ দিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ডিটেলস দিতে হবে। ফার্স্ট রয়েছে জেএল নাম্বার, এখানে আপনার জমির যে জেএল নাম্বার সেটিকে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে খতিয়ান নাম্বার, এখানে আপনার জমির যে খতিয়ান নাম্বার সেটাকে লিখে দেবেন। দাগ নাম্বার এখানে পরপর লিখে দেবেন, আপনার জমির যে দাগে রয়েছে কোমা দিয়ে দিয়ে পরপর দাগ নাম্বারগুলি লিখে দেবেন। এরপর নিচে জানতে চাওয়া হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ কত, আপনার যে জমি রয়েছে সেটা কত পরিমাণ জমি একরে সেটা লিখতে হবে। আপনার কাছে যে পর্চা বা আরওআর কপি রয়েছে সেখানে কিন্তু আপনি এই ডিটেলসগুলো দেখতে পেয়ে যাবেন। একরে লিখবেন আপনার জমির পরিমাণ। এরপর রয়েছে আপনার কাছে যে আরওআর কপিটি রয়েছে, যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করছেন আরওআর কপি দিয়ে, সেই কপিটি কত তারিখে ডাউনলোড করা বা ইস্যু হয়েছে সেই ডেটটি কিন্তু সেই আরওআর কপিতে রয়েছে, আপনারা দেখে দেখে লিখে দেবেন। এছাড়াও জমির পর্চা, খতিয়ান বা আরওআর কপি কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন তার উপর একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, ভিডিও চ্যানেলে রয়েছে। এরপর জানতে চাওয়া হচ্ছে আপনার জমির দখলের ধরন, আপনি কি জমিটি ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি হস্তান্তর হয়েছে নাকি অন্যান্য, যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা লিখে দেবেন। এখানে ইংরাজিতে রয়েছে, আপনারা এখান থেকে দেখে দেখে লিখে দিতে পারবেন।
এরপর নিচে রয়েছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট, যেটা হচ্ছে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি কি ইনকাম ট্যাক্স পেয়ার। যাদের মাসিক ইনকাম 1 লক্ষ টাকার বেশি তারা কিন্তু ইনকাম ট্যাক্স দেন। আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে এখানে ইয়েস লিখবেন, আপনি যদি ইনকাম ট্যাক্স না দেন তাহলে এখানে নো লিখবেন। কাদের পরিবার বা কারা ইনকাম ট্যাক্স দেন আমি বলে দিলাম, তাই আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখে দেবেন। মনে রাখবেন ইনকাম ট্যাক্স দিলে কিন্তু এই প্রকল্পের সুবিধা বা এই যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনি নাও পেতে পারেন, আপনার নাম বাতিল হতে পারে। কারণ যে পরিবারে 1 লক্ষ টাকারও বেশি প্রতি মাসে ইনকাম, তাদের হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও দেওয়া হতে পারে। অফিসিয়াল এখন আপডেট নেই, তবে আপনারা সঠিকটাই লিখবেন। এখানে আবেদনকারীর ডিটেলস দেওয়া কমপ্লিট। এর পরবর্তী পৃষ্ঠাতে রয়েছে স্বামী অথবা স্ত্রীর বিবরণ, অর্থাৎ স্পাউস ডিটেলস। মনে রাখবেন আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর ডিটেলস দেবেন, আর যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্বামীর ডিটেলস দেবেন। আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই জায়গাটি আপনাদের ফিল আপ করতে লাগবে না। প্রথমে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম, নেম অফ স্পাউস। এখানে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে। আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম লিখে দেবেন, আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখে দেবেন। এরপর রয়েছে ব্যাংকের বিবরণ। আপনি যার ডিটেলস দেবেন স্বামী অথবা স্ত্রীর, তার কিন্তু ব্যাংকের ডিটেলস দিতে হবে। প্রথমে এখানে রয়েছে নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ। এখানে যার ডিটেলস দেবেন তার যে ব্যাংকে বই রয়েছে সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটিকে লিখে দেবেন। নেক্সট রয়েছে আইএফএসসি কোড। এখানে আইএফএসসি কোডটিকে লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন। ব্যাংকের ডিটেলস দেওয়া কমপ্লিট। নিচে রয়েছে 15 নম্বর পয়েন্ট, যেখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে, অর্থাৎ আপনি যার ডিটেলস দিচ্ছেন তার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্কড রয়েছে সেটাকে এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে আধার নাম্বার। এখানে আধার নাম্বারটিকে সঠিকভাবে লিখে দিতে হবে। এরপর 17 নম্বর পয়েন্টে ভোটার কার্ডের কিছু ডিটেলস দিতে বলা হয়েছে। আপনি যার ডিটেলস দিচ্ছেন তার ভোটার কার্ডের নাম্বারটিকে এখানে লিখে দেবেন, এপিক নাম্বার সঠিকভাবে এখানে লিখে দেবেন। এরপর রয়েছে এসি নাম্বার, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, বিধানসভার নাম্বারটিকে লিখে দেবেন এবং পাশে বিধানসভার নামটিকে লিখে দেবেন। এরপর রয়েছে পার্ট নাম্বার, কোন বুথে আপনারা ভোট দেন সেই পার্ট নাম্বারটিকে লিখে দেবেন এবং এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে, অর্থাৎ যার ডিটেলস দিচ্ছেন তার নাম ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে 18 নম্বর পয়েন্ট, যেখানে কেবিএনের সুবিধাভোগী কিনা, অর্থাৎ কৃষক বন্ধু নিউ। যার ডিটেলস দিচ্ছেন তিনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কিনা। যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তিনি, তাহলে এখানে ইয়েস লিখবেন, অন্যথায় এখানে নো কথাটি লিখে দেবেন। এরপর 19 নম্বর পয়েন্টে এসআইআর সংক্রান্ত কিছু ডিটেলস দিতে বলা হয়েছে। ফার্স্ট রয়েছে আপনার নাম যদি এসআইআরে বাদ গিয়ে থাকে এবং এএসডিডি তালিকায় পাওয়া গিয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস লিখবেন, অন্যথায় নো কথাটি লিখবেন। এএসডিডি কথার অর্থ কি? অ্যাবসেন্ট, শিফটেড, ডিলেটেড বা ডুপ্লিকেট। এই লিস্টে যদি আপনার নামটি না থাকে নো লিখে দেবেন। যদি এসআইআরে আপনার নাম বাদ না গিয়ে থাকে নো লিখে দেবেন। নিচে জানতে চাওয়া হচ্ছে আপনার নামটি যদি এসআইআরে বাদ গিয়ে থাকে এবং ট্রাইব্যুনালে যদি আপনি আপিল করে থাকেন, যার ডিটেলস দিচ্ছেন তার ক্ষেত্রে ইয়েস নো যেটা হবে সেটা লিখে দেবেন। মনে রাখবেন এসআইআরে যদি নাম বাদ না গিয়ে থাকে পরপর দুটি অপশানে নো লিখবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে আপনি যার ডিটেলস দিচ্ছেন তিনি সিএ এর জন্য আবেদন করেছেন কিনা, ইয়েস নো যেটা হবে সেটা লিখে দেবেন। এরপর 20 নম্বর পয়েন্টে জানতে চাওয়া হচ্ছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা। যার ডিটেলস দিচ্ছেন তিনি কি পিএম কিষানের টাকা পান, যদি ইয়েস হয় লিখবেন, নো হলে নো লিখে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে প্রধান পেশা। যার ডিটেলস দিচ্ছেন তিনি কোন কাজের সঙ্গে যুক্ত সেটা লিখে দেবেন। এরপর এখানে একটি অঙ্গীকারপত্র রয়েছে যেটাকে আপনারা ভালো করে পড়ে নেবেন এবং সম্মতি থাকলে এখানে একটি স্বাক্ষর অর্থাৎ সই করতে হবে আপনার। যিনি উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের জন্য যিনি ফর্মটি ফিল আপ করছেন তিনি এখানে সই করবেন। যদি না সই পারেন তাহলে আঙুলের টিপছাপ দিতে লাগবে। এরপর নিচে এই জায়গাটি কিন্তু আপনারা ফিল আপ করবেন না, এটা হচ্ছে অফিসিয়াল ইউজের জন্য। সো এই ছিল অ্যানেক্সার 1 অর্থাৎ সংযোজনী 1 ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস। এছাড়াও আপনারা কীভাবে কেবি আইডি দেখে নিতে পারবেন সেটাও দেখিয়ে দিলাম। এছাড়াও কোন ভুলগুলি ফর্ম ফিল আপের সময় করবেন না সেটাও বলেছি। এবার প্রশ্ন হলো ফর্মটি আপনি কোথায় জমা দেবেন। দেখুন আপনাকে ফর্মটি জমা দিতে হবে এডিও অফিস, বিডিও নয় কিন্তু এডিও অফিস। এছাড়াও আপনাদের পঞ্চায়েতে নির্দিষ্ট কোনো একটি দিনে কিন্তু এই ফর্মটি জমা নেওয়া হতে পারে, অথবা কোনো একটি ক্যাম্পের আয়োজন করা হতে পারে যেখানে এই ফর্মটি জমা নেওয়া হতে পারে। যদি কোনো কারণে ফর্মটি আপনারা কোথাও জমা না দিতে পারেন তাহলে কিন্তু সরাসরি এডিও অফিসে গিয়েও জমা দিতে পারবেন। ফর্মটির সাথে যে ডকুমেন্টস বা যে কাগজপত্রের জেরক্স দিতে হবে আপনাদের, নাম্বার 1 ভোটার কার্ডের জেরক্স আপনাদের দিতে লাগবে। সেকেন্ড আধার কার্ডের জেরক্স দিতে লাগবে। থার্ড আপনার 2026 সালের যে পর্চা বা আরওআর কপি রয়েছে তার জেরক্স দিতে হবে। আর দিতে হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, যে অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকে।
সেই অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স কপি, যেখানে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন মেনশন থাকে। এছাড়াও আপনার যদি স্ত্রী বা স্বামীর ডিটেলস আপনি দিয়ে থাকেন, তাহলে তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স এগুলো কিন্তু লাগছে। এছাড়াও বিভিন্ন এরিয়া থেকে বিভিন্ন রকম নির্দেশ দিতে পারে, আরও এক্সট্রা 2-1টা ডকুমেন্টসের কথা বলতে পারে, সেটা আপনারা অবশ্যই খোঁজ নিয়ে তবেই ফর্মটি জমা করতে যাবেন। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।